টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স কোয়ার্টারে মরক্কোকে হারালো 2-0 গোলে। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে। ভারী বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল, কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ। পাহাড় ধস পানিতে ডুবে মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ, বিচ্ছিন্ন যোগাযোগে স্থবির জনজীবন। বছরের শেষ নাগাদ সম্মেলনের চিন্তা বিএনপির। সাংগঠনিক কাঠামো গোছানোর কাজ অর্ধেকই শেষ। গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে জামাত। স্পষ্ট হবে আর্থিক খাত নিয়ে অবস্থান। মুসলিম বিশ্বকে সংহতির শিক্ষা দিয়ে চিরনিদ্রায় খামেনি। নিজ শহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। সময় সংবাদের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। শুরুতে ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। কিলিয়ান এমবাপ্পে ও ওসমান ডেম্বেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে 2 গোলে হারিয়েছে লেস ব্লুস। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের রেসে সমান তালে লড়ে যাচ্ছেন এমবাপ্পে। 2022 বিশ্বকাপের পর 26-এ এসেও ফরাসিদের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো অ্যাটলাস লায়নদের। 2022-এর পর 2026 মরক্কোর স্বপ্নযাত্রা আরও একবার থামিয়ে দিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লেস ব্লুদের সামনে নিজেদের স্বভাব সুলভ খেলাটাই যেন ভুলে গেছে অ্যাটলাস লায়নরা। তাতেই প্রতিশোধ তো দূরে থাক, আশরাফ হাকিমিরা ফরাসিদের কাছে হারে এক পেশে ম্যাচ। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে লেস ব্লু। ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে ফ্রান্স। বল পজিশন দখলে নিয়ে বারবার আক্রমণে ওঠে এমবাপ্পে ডেম্বেলে দুওরা। 4 মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে ফরাসিদের সামনে, তবে দায়াত উপামেকানোর হেড গোললাইন ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। 25 মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ডিবক্সে ফাউল করেন নাসের মাজরুই, তবে সে যাত্রায় মরক্কোকে বাঁচিয়ে দেন গেল বিশ্বকাপে চমক দেখানো ইয়াসির বুনো। এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে প্রথমার্ধে সমতা ধরে রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মরক্কোর ডিফেন্ডারদের। 60 মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ম্যাচের ডেডলক ভাঙেন এমবাপ্পে। দিজির দুয়ার অ্যাসিস্ট থেকে ফরাসি তারকার বাঁকানো শট, যা নাগালের অনেকটাই বাহিরে ছিল বুনোর। 1-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স। চলতি বিশ্বকাপে টানা তৃতীয় গোলের দেখা পেলেন এমবাপ্পে। আসরে 8 গোলের সঙ্গে 3 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটে রেইসে বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি। গোল খেয়ে নিজেদের লো ব্লক ডিফেন্সের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে হাকিমি বুয়াদিরা। তাতেই নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। 66 মিনিটে এমবাপ্পের পাস থেকে ডেম্বেলের 16 রান, ডিবক্সের বাইরে থেকে তার দুর্বল শট, জাল খুঁজে নিলে 2-0 গোলে এগিয়ে যায় লেস ব্লু। ম্যাচে তেমন একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক মাইক মেইগানকে, বরং বাকি সময় মরক্কোর ডিফেন্স ব্যস্ত রাখে ডেম্বেলে মাটেটারা। ফ্রেঞ্চ ফরওয়ার্ডরা সহজ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা, আর সেখানেই শেষ হয় অ্যাটলাস লায়নদের বিশ্বকাপ যাত্রা। সেই সঙ্গে ভাঙে তাদের টানা 33 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ে রাজধানী প্যারিসে সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। সেমিফাইনালেও জয় তুলে নিয়ে ফরাসিরা বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে প্রত্যাশা লেস ব্লুজ সমর্থকদের। ফ্রান্সবাসী প্রত্যাশা এমবাপ্পেরা এবার শিরোপা পুনরুদ্ধার করেই ঘরে ফিরবে। ফ্রান্স থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাব। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। প্রথমার্ধের 25 মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস হওয়ায় ফরাসি দর্শক সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রথমার্ধ গোল শূন্য শেষ হলো। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পেই প্রথম গোল করেন। 66 মিনিটে ডেম্বেলে আরেক গোল করে 2-0 গোলের ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যান। মরক্কো মরিয়ার চেষ্টা করেছে গোল পরিশোধের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা গোল পরিশোধ করতে পারেনি। 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স সেমিফাইনালে উঠে যায়। ফ্রান্সের প্রতিটি গোলে দর্শক সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে ফ্রান্স দলকে উৎসাহিত করেন। এদিকে ফ্রান্সের বিজয়ে উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেছেন ফরাসি দর্শক সমর্থকরা।
ফ্রান্স জুড়ে বইছে উৎসব আর আনন্দের আমেজ। এমবাপ্পে পেনাল্টিতে গোল না পেয়ে পাওয়ার পরে মনটা বেশ খানিকটা খারাপ ছিল, কিন্তু আবারও গোলের মধ্য দিয়ে বিজয়টা নিশ্চিত করেছে। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকেও ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। আমরা সেমিফাইনালে অনেক আনন্দিত। ফ্রান্স অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। কিলিয়ান এমবাপ্পে মাঠ থেকে উঠে যাওয়া সত্ত্বেও অতিরিক্ত খেলোয়াড়দের পুরো বেঞ্চ মাঠে নেমেছিল। আর এখন আমরা সেমিফাইনালে, ফ্রান্স এগিয়ে যাক। অসাধারণ একটি ম্যাচ ছিল। সাবাশ লেস ব্লু, ফ্রান্স এগিয়ে যাক। আমরা তোমাদের জন্য অত্যন্ত গর্বিত। ফ্রান্স এখন সেমিফাইনালে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। এটা একটা অসাধারণ ম্যাচ ছিল। আমরা একটা সুযোগ হাতছাড়া করিনি। দারুণ লেগেছে। এবার সেমিফাইনালের পালা, আমরা সেখানে সবাইকে টেক্কা দেব। ফ্রান্স দীর্ঘজীবী হোক। রাজধানী প্যারিসে এদিনও ফ্যানজোন ও বার রেস্টুরেন্টগুলিতে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়। কিলিয়ান এমবাপ্পেদের হাত ধরে এবারের বিশ্বকাপ ফ্রান্সে আসবে এমন প্রত্যাশাই করছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। টানা তৃতীয়বারের মতো সেমিতে উঠায় উচ্ছ্বসিত ফরাসি সমর্থকরা। সেমিফাইনাল বাধা টপকে ফ্রান্স ফাইনাল খেলবে বলে প্রত্যাশা তাদের। আর সেখানেই আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চায় লেস ব্লুজ সমর্থকরা। এদিকে মরক্কোর হার ও হাকিমি বৌয়াদ্দিদের পারফরমেন্সে হতাশা নিয়ে ঘরে ফিরেছে টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। বোস্টনের রেফারি ফাকুন্দো তেলর শেষ বাঁশি বাজতেই টিএসসিতে ফ্রান্স সমর্থকদের বিজয়ের হাসি। তবে এই বিজয়ের বিস্ফোরণ দ্বিগুণ হতো ম্যাচের চিত্র ভিন্ন হলে, কারণ এদিন টিএসসিতে বেশিরভাগই ছিল মরক্কান সমর্থকদের দখলে। শুরুতে ফ্রান্সের আধিপত্য নিশ্চুপ ছিল অ্যাটলান্স লায়ন সমর্থকরা, কিন্তু ব্রাহিম দিয়াজরা আক্রমণে উঠতেই নীরবতা ভেঙে গর্জে ওঠে তারা। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসিত ভুয়া ভুয়া স্লোগানে উজ্জীবিত ছিল টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। যারা ব্রাজিল সাপোর্টার তারা বলতে পারে যে ফ্রান্স বাইরে যদি মরক্কো যায় আমাদের জন্য সুবিধা। ফ্রান্সের যে হারাইব সে তো দুর্বল না, সে হার্ড, এই কারণেই তো ফ্রান্সকে হারাবে। না ওইরকম ব্যাপার। আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা মুসলিম কান্ট্রি, এই জন্য মরক্কো সাপোর্ট করতে আসছি। বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেছেন ভক্তরা। আশা ছিল ফরাসিদের বিপক্ষে 2022 বিশ্বকাপের প্রতিশোধ তুলে নেবে অ্যাটলাস লায়ন্সরা, কিন্তু ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরমেন্সে হতাশার সঙ্গী হলেও স্বপ্ন ছিল বহুদূর। ওভারঅল আমরা অগোছালো খুব ফুটবল খেলছি। মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডে খুব ভালো প্রাধান্য বিস্তার করতে আমরা পারিনি। জয় নিয়ে ফিরবো এটাই আশা ছিল। সারাদিন খুব আনন্দিত ছিলাম যে যেন আজকে জিতে খেলাটা, তো আজ জিততে পারলাম না। মরক্কো যেভাবে আশা করছিলাম সেরকম পারফরমেন্স দেয় নাই। ভাবছিলাম অনেক টান নতুনের জন্য হবে, দুই টিমই গোল দিবে, কিন্তু হয় না এরকম কিছু। এবার বিশ্বকাপে হট ফেভারিট ফ্রান্স। কেন তারা শিরোপার অন্যতম দাবিদার তা প্রমাণ দিল আরও একবার। তাই তো টিএসসিতে ফরাসি সমর্থকদের বিশ্বাস, এবারও এমবাপ্পে দেম্বেলেদের হাত ধরে বিশ্বকাপ ট্রফি যাবে প্যারিসে। ফ্রান্স জিতছে, আশা করি সামনের ম্যাচগুলো সেমিফাইনাল জিততে ফাইনাল যায় এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। অবশেষে আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। মরক্কোর স্বপ্ন কোয়ার্টার ফাইনালে আটকে গেলেও শিরোপা পুনরুদ্ধার করতে চান ফরাসি সমর্থকরা। জিয়াদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতির খবর। ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে ভয়াবহ বিপর্যয়ের মুখে দক্ষিণ পশ্চিমাঞ্চল। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল এবং বান্দরবানে এন এ জাকির। সরাসরি শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, টানা 5 দিনের বর্ষণ, পাহাড়ি ঢল, জোয়ারের প্রভাবে কিন্তু চট্টগ্রামের বাঁশখালী এলাকায় আমরা দেখছি বন্যার সৃষ্টি হয়েছে এবং পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে কিন্তু সাধারণ মানুষজন। প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এবং চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গিয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য পাকা ও আধা পাকা বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি, কাতারিয়া, খানখানাবাদ, আমরা আছি গুনাগড়ি, বাহারছড়া, পূর্ব ইলশা, মোশাররফ আলীহাট, ডুমুরিয়া, গন্ডামারা, জলদি, শেখেরখিল ও ছনুয়া সহ বিভিন্ন নির্মাণাঞ্চল এখনো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। এসব এলাকার অনেক বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছে এবং বন্যার পানিতে কৃষি জমি, মাছের প্রকল্প
প্রকল্প ও বসতভিটা তলিয়ে যাওয়ায় শত কোটি টাকারও ক্ষতি হয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে প্রায় 60 ঘন্টা ধরে আমরা দেখছি পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সুপেয় পানি, খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রিক সংকট দেখা দিয়েছে। তবে উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী প্রধান চট্টগ্রাম বাঁশখালী সড়কে এই মুহূর্তে আমরা পানি দেখিনি এবং পানি না থাকায় কিন্তু যান চলাচলও স্বাভাবিক রয়েছে। যদিও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ গ্রামীণ সড়কে হাঁটু সমান থেকে পানি থাকায় স্থানীয়দের চলাচলে চরম কিন্তু দুর্ভোগে পোহাতে হচ্ছে। এবং আমরা আছি এই গুনাগুড়ি এলাকায়। এখানে আসার পর আমরা দেখেছি সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ রয়েছে। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। সেক্ষেত্রে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই বিষয়টি অবর্ণনীয়। তবে সকাল থেকে যেটি আসার কথা সেটি হচ্ছে আমরা সকাল থেকে তেমন একটা বৃষ্টি হয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং টানা 5 দিন যে পরিমাণ মুষলধারে বৃষ্টি হয়েছে সে ধরনের বৃষ্টি এই মুহূর্তে নেই। তবে সাধারণ মানুষজন বলছে যদি বৃষ্টি কমে যায় তাহলে কিন্তু পানিও কমে আসবে, এমনটাই কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাঁশখালীর গুনাগুড়ি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজার, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রুবেল। কক্সবাজারে ভারী বর্ষণ কোনোভাবেই যেন থামছে না। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে এবং গত টানা 5 দিন একটানা বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে, যার কারণে নদ নদীর পানি কিন্তু বেড়েই চলেছে। যেটা বলা হচ্ছে বিপদসীমার আরও বেশি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা এখন যেখানে আছি বাঁকখালী নদী, সেই নদীর দুপাশে বিপুল সংখ্যক যে শত শত বাড়ি রয়েছে সব বাড়ি পানিতে ডুবা। এখন এরই মধ্যে মানুষজনের যে যাতায়াতের যে ব্যবস্থা সেটি কিন্তু পানিতে ডুবে রয়েছে, যার কারণে মানুষজন আসলে খুবই কষ্ট পাচ্ছে। বিশেষ করে কক্সবাজারের চকরিয়া যে উপজেলা রয়েছে, চকরিয়া, মাতামুহুরী এবং পেকুয়া উপজেলা, পেকুয়াতে যে সাগরের জোয়ারের পানির কারণে বেড়ে গিয়ে বেড়িবাঁধ ভেঙে যায়, সেই বেড়িবাঁধ ভেঙে গিয়ে কিন্তু ব্যাপক এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। এরই মধ্যে মানুষজন খুবই কষ্ট পাচ্ছে। যেটা বলা হচ্ছে, মানুষজনের সঙ্গে কথা বলেছিলাম প্লাবিত এলাকার মানুষজন, তারা যেটি বলছে যেহেতু পানিতে ঘর ডুবে রয়েছে যার কারণে রান্না বান্না হচ্ছে না। বিশেষ করে তারা শুকনো খাবার কিংবা বিশুদ্ধ পানি থেকে শুরু করে যে ওষুধ রয়েছে সেসবের তীব্র সংকট রয়েছে। তাই দ্রুত প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছে যাতে তাদেরকে দ্রুত খাদ্য সহায়তা থেকে শুরু করে অন্যান্য যে পানি, বিশুদ্ধ পানির যে সরবরাহ সেটি করা হয়। মানুষজন কিন্তু অনেকেই ঘর বাড়ি ছেড়ে, যারা উপরে উঁচু স্থানে রয়েছে, ঘর বাড়ি রয়েছে, সেখানে আশ্রয় নিচ্ছে। আর একদিকে পানিবন্দী মানুষ, অন্যদিকে যে পাহাড়ের পাদদেশে বসবাস। এরই মধ্যে কক্সবাজারে গত 3 দিনে আনুমানিক প্রায় 21 জন পাহাড়ধসে প্রাণহানি হয়েছে, যার মধ্যে 16 জনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারপরেও প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখানে পাহাড় রয়েছে, পাহাড় পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে নিরাপদে নিয়ে আসার জন্য তারা মাইকিং থেকে শুরু করে সতর্ক যে কার্যক্রম সেটি করছে। তার পাশাপাশি যারা সরছে না ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে, প্রায় 95,000-এর অধিক মানুষ পানিবন্দী হয়ে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এরই মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে, নগদ 2 লাখ টাকার বেশি যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া হয়েছে, সেই বিষয়টি বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি বান্দরবনে আমাদের সহকর্মী এনা জাকিরের কাছে। বান্দরবানের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাত এখনো অব্যাহত থাকার কারণে বন্যা পরিস্থিতি কিন্তু আসলে তেমন একটা উন্নতি হচ্ছে না। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, গতকাল রাত থেকে আজ সকাল 9টা পর্যন্ত প্রায় 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেই সাথে গত 6 দিনে 891 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনো কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে এখনো পানিবন্দী রয়েছে জেলার প্রায় লক্ষাধিক মানুষ। শহরের আর্মিপাড়া, ইসলামপুর, শেরেবাংলা, ওয়াপদা ব্রিজ, বালাঘাটা, কালাঘাটা সহ বেশ কিছু নিম্নাঞ্চলের মানুষ এখনো প্লাবিত রয়েছে এবং আমরা খবর নিয়ে জেনেছি আশ্রয় কেন্দ্রগুলিতে 4000-এর বেশি মানুষ কিন্তু এখনো আশ্রয় নিয়েছে। তো আশ্রয় কেন্দ্রের মানুষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়ার চেষ্টা করা হলেও সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে কিন্তু পানিবন্দী মানুষগুলি বিভিন্ন এলাকায়। কারণ বন্যার যত দীর্ঘ হচ্ছে, বিভিন্ন পানিবন্দী মানুষগুলি
পানিবন্দী মানুষগুলো কিন্তু বাসা থেকে বের হতে পারছে না। এই কারণে তাদের বাসায় যে খাবার দাবার রয়েছে তারা কিন্তু বাইরে গিয়ে খাবার দাবারও কিনতে পারছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় সড়ক এখনো তলিয়ে থাকার কারণে কিন্তু সড়ক যোগাযোগও বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবানে। তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতির অবনতি হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি। চট্টগ্রামে পৌঁছে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন জামায়াত আমির। বাঁশখালী সহ দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে জামায়াত আমিরের। চট্টগ্রাম মহানগরী হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু একটু বর্ষা নেমে আসলেই পুরা চট্টগ্রাম মহানগরীতে দুর্ভোগ দেখা দেয়। সরকারের দায়িত্ব মূলত এগুলা সমাধান করা, কিন্তু বিরোধী দল হিসাবেও আমাদের দায়িত্ব আছে বিষয়গুলা সরকারকে ধরে দেওয়া এবং জনগণের হয়ে দাবি আদায় করা, কাজ করা। দেশের 4টা বিভাগে মূলত এই সমস্যা দেখা দিয়েছে: চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে যদি তিস্তার ওই দিক থেকে বাঁধ সব খুলে দেওয়া হয়, তাহলে যেটা প্রত্যেক বছরই হয়, এটা দুঃখ হয়ে আছে, সেই ঝামেলাটা দেখা দেবে। এই জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ 50% শেষ হয়েছে। অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া আছে। সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। না হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে। বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলন মানে সর্বনিম্ন স্তরের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা, উপজেলা এইগুলো সম্মেলন করা। কিছু কিছু হয়নি তা না, প্রায় 50% হয়েই আছে। আর 50% সম্পূর্ণ করে যদি জাতীয় সম্মেলনটা করা সম্ভব হয়, তাহলে পরিপূর্ণ সম্মেলনের একটা ব্যাপার আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে চলমান আছে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম। তৃণমূলের কমিটি গঠনে নজরদারি আছে কেন্দ্রের। যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যারা যে কমিটিগুলো দায়িত্বে আছে, থানা কমিটিটা জেলা দায়িত্ব আছে, ইউনিয়ন কমিটি বা পৌর কমিটিগুলো থানা দায়িত্বে আছে, এই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। আর কেন্দ্র যতটুকু সম্ভব এটাকে নজরদারি করা, মনিটর করা, আমরা সেইভাবে করছি। দলের চেয়ারম্যান যখনই নির্দেশ দিবেন তখন এটা আরও জোরালোভাবে হবে। নেতারা বলছেন, সাংগঠনিক কার্যক্রম উঁচু নিচু ধারাবাহিকতায় চলমান থাকে, আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি। কাজ থেমে নেই, কাজ চলছে, সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে, কিন্তু এটার স্পিড আপ ডাউন হয়তো কখনো খুব বেশি আপ হয়, কখনো একটু কমে যায়, তো এটা তো হতেই পারে। এই বছরের শেষ নাগাদ মানে জাতীয় সম্মেলনের ভাবনাটা করা হয়েছে, এখন সে ভাবনার মধ্যে আছে। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে এই বছরের শেষে, আর না হলে দেখা যাবে যে আগামী বছর প্রথম দিকে এটা হতে পারে। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উল্লেখযোগ্য ইউনিটগুলো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নামে সাংবিধানিক পদ সৃষ্টি করে গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
বর্তমান আমিরের প্রায় অর্ধযুগের নেতৃত্বে এই প্রথম ছোট বড় মিলিয়ে 14টি সংশোধনী আসতে চলেছে দলটির গঠনতন্ত্রে। মিয়া গোলাম পরোয়ার আরও জানান, আর্থিক খাত নিয়ে দলের অবস্থান আরও স্পষ্ট করা হবে এবারের গঠনতন্ত্রে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। 24-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রে 7 বছর পর আসছে বেশ কিছু বড় সংশোধন। এতে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দলের আর্থিক খাত। দলের সদস্য না হলেও সুযোগ মিলবে সাংবিধানিক বড় পদে আসীন হবার। দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের অর্ধযুগের নেতৃত্বে এবারই প্রথম গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় 14টি সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত। দলটির গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ের 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত হয়ে নির্ধারিত হতে যাচ্ছে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। এছাড়া একই অধ্যায়ে আরও পরিষ্কার করে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য। সময় সংবাদকে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গত মজলিসের শুরা হয়ে গেল, 23তম সংশোধনীর প্রস্তাব শুরাতে এনেছি। কিছু অংশে আমরা সংশোধনী চূড়ান্ত করেছি। আমাদের একটা সংবিধান সংশোধন কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাব নিতে হয়, সেটা যেতে হয় নির্বাহী পরিষদে। এই প্রসেস করে আমরা সবার কাছে পৌঁছেছি এবং অ্যাকর্ডিংলি 26 তারিখে এটা আলোচনা এসছে। শুধু আর্থিক খাত নয়, গঠনতন্ত্রের 3য় অধ্যায়ে নতুন উপধারা যুক্ত করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে সৃষ্টি করা হবে উপদেষ্টা পরিষদ। এই পরিষদের জন্য দলের সঙ্গে জড়িত নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হতে পারে। এছাড়া আরও বেশ কিছু ধারায় আসতে যাচ্ছে সংশোধন ও পরিমার্জন। এখন উপদেষ্টা পরিষদ গঠনের যে প্রস্তাবের কথা বলছেন, এসব অনেক প্রস্তাব তো আসে, এই জাতীয় প্রস্তাবও আমাদের এসেছে। এটা নিয়ে সুরার সদস্যদের মধ্যে প্রথম আলোচনাটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, আরও আলোচনা হবে। এটা কোনো ফাইনাল সেবে যায়নি, আবার আগামী সুরাতে আলোচনা হলে তখন দেখা যাবে। সংশোধনী তো আর গোপন থাকে না, কারণ সব সংশোধন তো ওয়েবসাইটে চলে যায়, প্রকাশ্য হয়। সবশেষ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বংশালের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন আরও একজন। ভোরে মুকিম বাজার কবরস্থানের পাশে একটি বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বাড়িটির 3য় তলায় ভাড়া থাকেন দেলোয়ার ও তার দোকান কর্মচারী নাজবুল। বিস্ফোরণের শব্দ শুনে নিচে নামলে আরেকটি বিস্ফোরণে আটকা পড়েন তারা। পরে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঢাকা মেডিকেলে ভর্তি নাজবুলের শরীরের 50% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক থাকায় মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে মুন্সিগঞ্জ। জেলা সবখানেই মাদকের আগ্রাসন। গেল 1 বছরে মাদক মামলায় 1315 জন গ্রেফতার হলেও গডফাদাররা থাকছেন ধরাছোঁয়ার বাইরে, তাই থামছে না মাদক ব্যবসা। সংশ্লিষ্টরা বলছেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কাজ চলছে। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের মীরকাদিমের ট্যাঙ্গার চরে দিনে দুপুরে হচ্ছে মাদক বিক্রি। নানা বয়সী মানুষ জড়িয়ে পড়ছে নেশায়। সম্প্রতি লৌহযোগের গোয়ালি মান্নায় মাদক বিরোধী মিছিল বের করে কতিপয় চিহ্নিত মাদক কারবারি। পুলিশ 1 বছরে জেলার 7টি থানার 917টি মাদক মামলায় 1315 জনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয় 62,714 পিস ইয়াবা ও 170 কেজি গাঁজা সহ হেরোইন, আফিম, ফেন্সিডিল ছাড়াও নানা রকমের মাদক দ্রব্য। তবে মাদকের গডফাদাররা থাকছে ধরাছোঁয়ার বাইরে।
এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক। আর পদ্মা মেঘনা ধলেশ্বরী সহ গুরুত্বপূর্ণ নৌপথ জেলাটির চারিদিকে। তাই রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জ মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে। আসলে মাদকের সয়লাভ হয়ে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের পাড়া মহল্লা সব জায়গায়। বন্ধুদের সাথে মিশা মাদকের উপরে আসক্তি বেড়ে যেতেছে। যদি প্রশাসন ঠিকভাবেই করতো তাহলে এতটা প্রচার হতো না। বেশিরভাগ কারবারই জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। মাদক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করা দরকার বলে মনে করেন আইনজীবীরা। সকল জেলাতেই মাদকের সাজা হচ্ছে, কিন্তু পরে আবার আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে। জামিনের ক্ষেত্রে পুরোপুরি নন বেলেবল সেকশন করে মানে সমাজকে এবং দেশকে মাদক মুক্ত করার আহ্বান জানাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়েও কার্যালয় খোলা দরকার। কক্সবাজার যে ইয়াবাটা আমাদের মায়ানমার থেকে আসে, সেই মাদকটা ঢাকাতে প্রবেশ করার বিভিন্ন রুট আছে। তার মধ্যে ঢাকা চিটাগাং হাইওয়ে একটা পথ, সেটা একটা অংশ মুন্সিগঞ্জে পড়ছে, সেক্ষেত্রে এখনো একটা রয়েই গেছে। পুলিশ সুপার বলছেন মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করছি এখানে যারা মাদকের ডিলার তাদেরকে মূল আইনের আওতায় নিয়ে আসা এবং সেই সাথে ছোট ছোট যারা বিক্রেতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং মাদক সেবী যারা আছে তাদেরকে সচেতন করে, তাদের অভিভাবককে সচেতন করে স্বাভাবিক পথে নিয়ে আসা। মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দির সংখ্যা 1000-এর বেশি। এর 65%ই মাদক মামলার আসামি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 30 জুন পর্যন্ত মাদকের বিরুদ্ধে 558টি অভিযান পরিচালিত হয়ে মামলা হয়েছে 290টি। আর এই সময়ে 73 জনকে মাদক মামলার সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন 32 জন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভোর থেকেই থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কাজীপাড়া এলাকায় আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ এবং কারওয়ান বাজারে আছেন শিমুল হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি শিমুলের কাছে। শিমুল, একদিকে তীব্র বৃষ্টি, অন্যদিকে ক্রেতা শূন্য কারওয়ান বাজার। বৃষ্টিতে জনজীবন ভোগান্তিতে অতিষ্ঠ। দেখতেই পাচ্ছেন কারওয়ান বাজারের এখন বাজার পরিস্থিতি একেবারে বৃষ্টির নিচে চলে গেছে। ক্রেতা শূন্য কারওয়ান বাজারে বিক্রেতারা বলছেন, সবজি বিক্রেতারা বিশেষ করে বলছেন যে তাদের একেবারে হতাশাগ্রস্ত অবস্থা, যে ক্রেতা একেবারেই বাজারে দেখা যাচ্ছে না। তবে মাছের বাজার কিছুটা গরম আমরা দেখতে পাচ্ছি এবং পোলট্রি সোনালী মুরগির বাজার আমরা লক্ষ্য করেছি, সেখানেও আমরা স্বাভাবিক পরিস্থিতি খেয়াল করছি। সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, হাটুরেরা বৃষ্টি নিয়ে। বৃষ্টিতে ক্রেতাদের একেবারে নাভিশ্বাস অবস্থা। প্রায় কারওয়ান বাজারে 1 হাঁটু পরিমাণ পানি জমে গেছে এবং এই হাঁটু পরিমাণ পানি, আর ছুটির দিন যেহেতু হয়, ক্রেতারা একটু দেরিতেই বাজারে আসবে এমনটাই প্রত্যাশা করছেন কারওয়ান বাজারের সবজি বিক্রেতারা। তবে তারা বলছেন যে সবজির দাম কিছুটা কমের দিকে, যদিও বাজারের সরবরাহ কম, তারপরেও কমের দিকে। কারণ হিসেবে তারা বলছেন যে একেবারেই ক্রেতা শূন্য সবজি বাজারগুলো। এছাড়া আমরা মুদি বাজারে লক্ষ্য করেছি যে মুদি বাজারে কিছুটা একই রকম পরিস্থিতি বিরাজ করছে। গত সপ্তাহে মুদি বাজারে যেসব তেল মশলার দাম যেমন ছিল, এই সপ্তাহেও তেমন রয়েছে। পেঁয়াজের দামও একই রকম রয়েছে। মাছের বাজার কিছুটা গরম। মাছের বাজার কেজি প্রতি প্রায় 20 থেকে 50 টাকা করে বেড়েছে। তো কারওয়ান বাজারের বাজার পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুর থেকে যুক্ত হচ্ছেন মেঘ। সপ্তাহের ছুটির দিনে বৃষ্টিতে ভিজল নগরবাসী, অর্থাৎ রাত থেকেই কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং সেই সঙ্গে সকাল 7টা নাগাদ কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটি কিন্তু বেড়ে যায় এবং আমরা দেখেছি যে মুষলধারে সকাল 7টা থেকে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং সেই সঙ্গে আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অন্তর্ভুক্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো আমরা ঘুরেছি, যেখানে হাতিরঝিল থেকে শুরু করে জিগাতলা, ধানমন্ডি এবং মোহাম্মদপুর এলাকা আমরা ঘুরে
ঘুরে দেখেছি সেখানে আমরা জলাবদ্ধতা দেখতে না পেলেও আমরা উত্তরে এসে যেটি দেখতে পেয়েছি, অর্থাৎ কাজীপাড়াতে কিন্তু কাজীপাড়া যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনে হাঁটু সমান পানি মারিয়েই কিন্তু সাধারণ মানুষজন কিন্তু চলাফেরা করছে এবং সেই সঙ্গে এই পানি জলাবদ্ধতার কারণেই মূলত আমরা দেখছি যে যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু পানিতে আটকে যাচ্ছে। 3 চাকার যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোও কিন্তু সড়কে কিন্তু আটকে যেতে আমরা দেখেছি। বিশেষ করে আমরা এখানকার বেশ কয়েকটি সিএনজি চালকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে জলাবদ্ধতার কারণে, অর্থাৎ এই যে প্রধান যে সড়কটি রয়েছে এই প্রধান সড়কে পানি ওঠার কারণেই তাদের ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার কারণেই তাদের এই সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। অন্যদিকে সাধারণ যাত্রী যারা আজকে প্রয়োজনের তাগিদে কিংবা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন তারাও কিন্তু মূলত নানান ভোগান্তির শিকার হচ্ছেন। একদিকে যখন সপ্তাহ জুড়ে গরমের ভ্যাপসা গরম ছিল, ঠিক অন্যদিকে যখন সপ্তাহের ছুটির দিনে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে স্বস্তি দিলেও অন্যদিকে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আপনারা সেই সঙ্গে এখনও কিন্তু আমার পিছনের যে চিত্রটি সেটি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বাস যেগুলো রয়েছে সেই বাস কিন্তু পানি মারিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছে এবং নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেই সঙ্গে এই যে সড়কটি রয়েছে সেই সড়কে জলাবদ্ধতার কারণেই মূলত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে যাচ্ছে সড়কের মধ্যেই। তো এই ছিল আমার কাছে রাজধানীর কাজীপাড়া থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার এবং কাজীপাড়ায়। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান ইরান ও ইরাক জুড়ে শোকযাত্রা ও জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। খামেনির শেষ বিদায় ঘিরে মাশহাদের রাস্তায় নেমেছিল লাখো মানুষের ঢল। আবেগ আর ধর্মীয় অনুভূতিতে বিদায়ের শেষ অধ্যায়ের সাক্ষী হল মাশহাদ। জন্মস্থানের মাটিতেই ইমাম রেজার পবিত্র মাজারে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়। অশ্রুসিক্ত লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ জানাজার ইমামতি করেন ছেলে মোস্তফা খামেনি। পাশে ছিলেন আরও 2 সন্তান মেইসাম ও মাসুদ। তবে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সেখানে দেখা যায়নি। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদের রাজপথে নামে মানুষের ঢল। কালো পোশাকে, হাতে ইরানের জাতীয় পতাকা, শোক আর প্রতিশোধের প্রতীক কালো ও লাল পতাকা, প্রয়াত নেতার প্রতিকৃতি এবং বিপ্লবী স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শেষ বিদায়ে অংশ নেন লাখো মানুষ। তীব্র গরম উপেক্ষা করে শেষ বিদায়ে অংশ নিতে আসা অনেকেই প্রিয় নেতার কফিনবাহী গাড়ি স্পর্শ করার চেষ্টা করেন। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। এর আগে সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে ইরান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এরপর পর্যায়ক্রমে খামেনির মরদেহ নেওয়া হয় তেহরান, কোম ও ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। প্রতিটি শহরেই অনুষ্ঠিত হয় লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা ও জানাজা। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, তেহরানের শোকযাত্রা ছিল দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। আর ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, শুধু নাজাফেই শোকযাত্রায় অংশ নেন 23 লাখের বেশি মানুষ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। শেষ ইচ্ছা অনুযায়ী জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স কোয়ার্টারে মরক্কোকে হারালো 2-0 গোলে। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে। ভারী বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম কক্সবাজারের নিম্নাঞ্চল। খাদ্য সংকটে দুর্গতরা, আশ্রয় কেন্দ্রে ঠাঁই অনেকের। সাজেকে আটকে পড়া 311 পর্যটককে উদ্ধার, রাজধানীতেও জলাবদ্ধতা। এবং বছরের শেষ নাগাদ সম্মেলনের চিন্তা বিএনপির। সাংগঠনিক কাঠামো গোছানোর কাজ অর্ধেকই শেষ। গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে জামাত। স্পষ্ট হবে আর্থিক খাত নিয়ে অবস্থান। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিশা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।